জাতীয় থেকে আন্তর্জাতিক প্রান্তিক জনপদ থেকে নগর চারপাশে ঠিক কী ঘটছে এই মুহূর্তে তা নিয়ে আয়োজন এখন সার্থিক সঙ্গে আছে আমি সিফাত শাহরিয়ার। ভ্যাটিকান শহরে সেন্ট পিটার্স স্কয়ারে পোপ ফ্রান্সিসের মরদেহে শ্রদ্ধা জানিয়েছেন প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। বাংলাদেশের প্রতিনিধি দলকে স্বাগত জানান ভ্যাটিকান সিটি জেনারেল। এরপর ভ্যাটিকানের সেন্ট পিটার্স ব্যাসিলিকায় পোপের মরদেহের প্রতি শ্রদ্ধা জানান ডক্টর ইউনূস। এ সময় কিছুক্ষণ নীরবে দাঁড়িয়ে থাকেন তিনি। স্থানীয় সময় শনিবার সকাল 9:30টার দিকে পোপের শেষকৃত্য অনুষ্ঠানে যোগ দেওয়ার কথা রয়েছে প্রধান উপদেষ্টার। এর আগে কাতারের দোহা থেকে ইতালীয় সময় দুপুর 2:15টায় রোমে পৌঁছান তিনি। সেখানে তাকে স্বাগত জানান ইতালিতে নিযুক্ত বাংলাদেশের রাষ্ট্রদূত। পোপের শেষকৃত্যে অংশ নেবেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প, প্রিন্স উইলিয়াম, জাতিসংঘ মহাসচিব অ্যান্তোনিও গুতেরেস, ইতালির প্রধানমন্ত্রী জর্জিয়া মেলোনি সহ বিশ্বের বিভিন্ন দেশের রাষ্ট্র ও সরকার প্রধান। এদিকে আজ পোপ ফ্রান্সিসের শেষকৃত্যে অংশ নেয়ার পাশাপাশি একাধিক বৈঠকে অংশ নেবেন প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। রোমে এক প্রেস কনফারেন্সে এই কথা জানান প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম। আপনারা জানেন তো যে ওনার ফিউনারাল যেটা হচ্ছে সেখানে উনি জয়েন করবেন। পুরো পৃথিবীর থেকে 132টা দেশের লিডাররা আসছেন, প্রফেসর ইউনূসও থাকবেন। এবং আপনারা জানেন যে ইতালির এক পত্রিকায় কারা কারা আসছেন তার মধ্যে সবার তো ছবি দেওয়া যায় না। দেখা যাচ্ছে যে ট্রাম্পের এবং আমাদের চিফ অ্যাডভাইজার প্রফেসর ইউনূসের ছবিটা এসছে। কালকে উনি এই পুরো সার্ভিসে জয়েন করবেন। উনি আসার পরে আমাদের আরো কিছু মিটিং হয়তো এঙ্গেজমেন্ট আছে, সেটা আমরা আমাদের এম্বাসির তরফ থেকে আপনাদেরকে জানানো হবে। জুলাই গণহত্যায় আওয়ামী লীগের বিচার 24 আগস্ট মাসে হওয়ার দরকার ছিল, তবে 8 মাস পেরিয়ে গেলেও সেই বিচার এখনও হয়নি বলে জানিয়েছেন জাতীয় নাগরিক পার্টির উত্তরের প্রধান সংগঠক সার্জিস আলম। শুক্রবার শাহবাগে ইনকিলাব মঞ্চের শহীদী সমাবেশে এ কথা বলেন তিনি। 8 মাস পেরিয়ে 9 মাসে গিয়ে দাঁড়িয়েছি, কিন্তু সবচেয়ে দুঃখের কথা হচ্ছে আজ শহীদ পরিবার, আহত যোদ্ধাদেরকে সাথে নিয়ে আমরা যে দাবিতে এখানে দাঁড়িয়েছি সেই দাবি পূরণ হওয়ার কথা ছিল 2024-এর ওই আগস্টে। আমরা আজকে অনেক কথা বলছি যে আমাদের আওয়ামী লীগ নিষিদ্ধ করতে হবে, তাদের কর্মসূচি নিষিদ্ধ করতে হবে, তাদের রেজিস্ট্রেশন বাতিল করতে হবে, কিন্তু আমাদের জায়গা থেকে এই কথাগুলো এই মঞ্চে আজ কেন দাঁড়িয়ে বলতে হচ্ছে? দ্রুত সময়ে জুলাই হত্যাকাণ্ডের বিচার ও আওয়ামী লীগের নিষিদ্ধের দাবি জানিয়েছেন জুলাইয়ের শহীদ পরিবারের সদস্য ও জুলাই যোদ্ধারা। এ সময় তারা বলেন, আওয়ামী লীগ নিষিদ্ধ না করলে জুলাই শহীদদের রক্তের সাথে বিশ্বাসঘাতকতা করা হবে। বিকেলে শাহবাগে জুলাই, শাপলা ও পিলখানা হত্যাকাণ্ডের বিচার ও আওয়ামী লীগ নিষিদ্ধের দাবিতে ইনকিলাব মঞ্চের শহীদী সমাবেশে যোগ দিয়ে এসব কথা বলেন তারা। শহীদ পরিবারের সদস্যরা বলেন, জুলাই আগস্ট গণহত্যার 8 মাস পার হলেও দৃশ্যমান বিচার কার্যক্রম না হওয়ায় শহীদী সমাবেশে এসেছেন তারা। শাপলা থেকে পিলখানা সকল হত্যাকাণ্ডের বিচার না হওয়ার পর্যন্ত প্রতিবাদ কর্মসূচি অব্যাহত থাকবে বলেও জানান তারা। এ সময় যে কোনো মূল্যে আওয়ামী লীগকে নিষিদ্ধ করতে অন্তর্বর্তী সরকারকে আহ্বান জানান ভুক্তভোগী পরিবারের সদস্যরা। বাংলাদেশে কোনো আওয়ামী লীগ থাকতে পারে না। আওয়ামী লীগের বিচার হতে হবে। আনাচে কানাচে যত দলের মধ্যে ছোটখাটো আওয়ামী লীগ ঢুকবে তার বিচার হতে হবে। আওয়ামী লীগ থাকতে পারবে না, না, না। নিষিদ্ধ করার জন্য যেগুলো কারণ আওয়ামী লীগের মধ্যে থাকা প্রয়োজন সবটি আছে। 3টা গণহত্যা, এই 15 বছরে আওয়ামী লীগ সরকার 3টা গণহত্যা পরিচালনা করছে। একটা হচ্ছে এই আর্মিদের হত্যা করছে, পরবর্তীতে সাপ্লাই হত্যা এবং সর্বশেষ জুলাই গণহত্যা। নির্বাচনী ইশতেহারে আওয়ামী লীগের বিচার নিয়ে স্পষ্ট ঘোষণা দিবে না, আমরা তাদেরকে বয়কট করব। যদি সব রাজনৈতিক দল মিলে করে তাহলে ভোট হইতে দেয়া হবে না। আগে সংস্কার না নির্বাচন, এই এলাপ বুঝি না, সবার আগে বিচার। আওয়ামী লীগের বিচার ও রাজনৈতিক কার্যক্রম নিষিদ্ধ সহ সংস্কার ও গণপরিষদ নির্বাচনের দাবিতে বিক্ষোভ সমাবেশ করেছে জাতীয় নাগরিক পার্টির
গুলশান বিভাগ নেতাকর্মীরা। বিকেলে রামপুরা ব্রিজ বাড্ডা লিংক রোডে অবস্থান নিয়ে সমাবেশ করে দলটি। সমাবেশে গুলশান বিভাগের কয়েকটি থানার নেতাকর্মীরা অংশ নেন। এ সময় তারা বলেন, জুলাই অভ্যুত্থানে যারা ছাত্র জনতাকে হত্যা করেছে, গণতন্ত্রকে হত্যা করেছে, নির্যাতন নিপীড়নের রাজনীতি করেছে, সেই আওয়ামী লীগ বাংলাদেশে কোনো প্রকার রাজনীতি করার নৈতিক অধিকার রাখে না। এ সময় আওয়ামী লীগ নিষিদ্ধের দাবি করে নেতাকর্মীরা জানান, যারা আওয়ামী লীগকে রাজনীতিতে ফেরাতে চায় তাদেরকে প্রতিহত করা হবে। পরে সমাবেশ শেষে বিক্ষোভ মিছিল করে দলটি। আমাদের প্রথম রিফরমেশন হচ্ছে ছাত্রলীগ আওয়ামী লীগকে নিষিদ্ধ ঘোষণা করা এবং তাদেরকে বিচারের আওতায় আনা। 24-এর এই গণহত্যার পরে ওই খুনি শেখ হাসিনার রাজনৈতিক কোনো ভিত্তি থাকতে পারে না। যতদিন পর্যন্ত আওয়ামী লীগের মতো নৈরাজ্যকার এবং ফ্যাসিবাদী দলের বিলুপ্ত না ঘটবে, নিষিদ্ধ না হবে, ততদিন পর্যন্ত আমরা রাজপথে থাকবো ইনশাআল্লাহ। নির্বাচনে বিকল্প হিসাবে সংস্কারকে দাঁড় করানো হচ্ছে বলে মন্তব্য করেছেন বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী। রাজধানীর গুলশানে আমরা বিএনপি পরিবারের পক্ষ থেকে 24-এর গণ আন্দোলনে শহীদ আবদুল্লাহ বিন জাহিদের ক্যান্সার আক্রান্ত ছোট ভাই মাহমুদুল্লাহ বিন জিসানের অপারেশনের আর্থিক অনুদান ও আলোচনা সভায় এই মন্তব্য করেন তিনি। এখানে এখনও ক্রান্তিলগ্ন শেষ হয়নি উল্লেখ করে তিনি বলেন, সরকারে থাকা উপদেষ্টাদের নামে মামলা প্রত্যাহার হলেও বিএনপি সহ জুলাই গণ অভ্যুত্থানে আন্দোলনকারীদের নামে যে সকল মামলা রয়েছে সেগুলো এখনও প্রত্যাহার হয়নি। এ সময় আওয়ামী লীগকে বিচারিক প্রক্রিয়ার মাধ্যমে নিষিদ্ধের দাবি জানান দলটির যুগ্ম মহাসচিব শহীদউদ্দিন চৌধুরী অ্যানি। বিচার প্রক্রিয়ার মধ্য দিয়ে, আইনি প্রক্রিয়ার মধ্য দিয়ে অবশ্যই আওয়ামী লীগ যদি দেশে, বেশিরভাগ যদি দেশে ফিরে না আসতে পারে, সেজন্য তাদের রাজনীতি নিষিদ্ধ করা উচিত। সংস্কার কি থাই পাহাড়ের মতো একটা স্থায়ী ব্যাপার যে এটা একবার হয়ে গেলে সব মিলে কথা বলে এটার আর পরিবর্তন করা যাবে না? এটা তো ডাইনামিক ব্যাপার, এটা তো চলমান প্রক্রিয়া, এটা তো হিমালয় পর্বতের মতো কোনো বিষয় না। বাংলাদেশ যতদিন থাকবে ততদিন সংস্কার তো চলতেই থাকবে। তো তাহলে নির্বাচনের বিকল্প হিসাবে কেন এটিকে দাঁড় করানো হচ্ছে? বিভিন্ন জায়গায় স্থানীয় সরকারের প্রতিনিধি না থাকায় জনগণকে ভোগান্তি পোহাতে হচ্ছে বলে জানিয়েছেন জামাতের আমির ডাক্তার শফিকুর রহমান। এজন্য দ্রুত স্থানীয় সরকার নির্বাচন দেওয়ার আহ্বান জানান তিনি। সকালে দীর্ঘ 17 বছর পর ময়মনসিংহের জামাত ইসলামীর কর্মী সম্মেলনে যোগ দেন জামাতের আমির। আমাদের আল্লাহ এক, আমাদের নবী এক, আমাদের জীবন বিজ্ঞান আল কোরআন, এর ভিত্তিতে আমাদের ঐক্য, এবং ইনশাআল্লাহ আমরা সেই ঐক্যবদ্ধ বাংলাদেশ গড়ব ইনশাআল্লাহ। এ পথের কোনো চ্যালেঞ্জ আমরা মানব না, কোনো বাধার মুখে থেমে যাব না, অন্যায়ের কাছে আপোষ করব না ইনশাআল্লাহ। অনির্বাচিত সরকারের দীর্ঘদিন থাকলে বহুমাত্রিক বিপদের কারণ হতে পারে বলে আশঙ্কা প্রকাশ করেছে বিপ্লবী ওয়ার্কার্স পার্টি। আর সরকারের নিরপেক্ষতা নিয়ে প্রশ্ন উঠলে আগামী জাতীয় নির্বাচন নিয়েও প্রশ্ন উঠবে বলে মন্তব্য করেছেন বিপ্লবী ওয়ার্কার্স পার্টির সাধারণ সম্পাদক সাইফুল হক। সকালে রাজধানীর ইঞ্জিনিয়ারিং ইনস্টিটিউশনে দলটির কেন্দ্রীয় সাংগঠনিক সম্মেলনে এই মন্তব্য করেন তিনি। বলেন, সরকারের যদি সদিচ্ছা থাকে তাহলে এ বছরের ডিসেম্বরের মধ্যে নির্বাচন করা সম্ভব। সাইফুল হক বলেন, কোনো পরাশক্তির কাছে প্রত্যক্ষ বা পরোক্ষভাবে বাংলাদেশ যেন ঝুঁকে না পড়ে সেদিকে লক্ষ্য রাখতে হবে। এ সময় তিনি রাজনৈতিক দলগুলোকে ঐক্য বজায় রাখার, গণ অভ্যুত্থানের অর্জনকে ধরে রাখার আহ্বান জানান। জাতীয় স্বার্থ, জাতীয় নিরাপত্তা, গণতান্ত্রিক উত্তরণের প্রশ্নে আমি বিশ্বাস করি সকল রাজনৈতিক দল আমরা জাতীয় প্রশ্নে আমরা ঐক্যবদ্ধভাবে আমরা অবস্থান গ্রহণ করব। সরকারকে বলতে চাই, মেহেরবানি করে যাত্রাটা যেটা শুরু করেছেন, কোথায় কিভাবে যাত্রাটা শেষ করবেন পরিষ্কার করে কথা বলুন। 5 আগস্টের পর গঠিত সরকার জনগণের প্রত্যাশা মতো হয়নি। সাধারণ মানুষের কাছে গণ অভ্যুত্থানের সুফল পৌঁছে দিতে অনেক ক্ষেত্রে ব্যর্থ তারা, এমন মন্তব্য করেছেন কবি ও রাষ্ট্রচিন্তক ফরহাদ মজহার। প্রেস ক্লাবের সামনে এক অনুষ্ঠানে কথা বলেন তিনি। সরকার ক্ষমতায় এসেছে, আমরা মনে করি এই সরকার আমরা যেমন করে প্রত্যাশা করেছিলাম তেমন করে হয়নি, এবং গণ অভ্যুত্থানের তার যে পূর্ণ ক্ষমতা সম্পন্ন একটি সরকার দরকার ছিল সেটা আমরা পাইনি। না পারার ফলে
আমরা অনেক কিছু নীতি নির্ধারণের ক্ষেত্রে এবং জনগণকে গণ অভ্যুত্থানের সুফল পৌঁছে দেবার ক্ষেত্রে অনেক ক্ষেত্রে ব্যর্থ হয়েছি। অন্যান্য রাজনৈতিক দলগুলো নিজ নিজ দল গুছিয়ে নেয়ার কাজে ব্যস্ত হওয়ার কারণেই জুলাই আগস্টে আওয়ামী লীগ যে গণহত্যা চালিয়েছে তার বিচার হচ্ছে না, এমন মন্তব্য করেছেন গণ অধিকার পরিষদের সভাপতি নুরুল হক নূর। বিকেলে মোহাম্মদপুরে আওয়ামী লীগ নিষিদ্ধের দাবিতে আয়োজিত এক গণসমাবেশে এমন মন্তব্য করেন তিনি। এ সময় জুলাই আন্দোলনে আহতদের পুনর্বাসনের ব্যাপারে তিনি বলেন, আহতদের ক্ষতিপূরণ দেয়া নিয়ে নয়-ছয় করা যাবে না ও আওয়ামী লীগ এক সপ্তাহের মধ্যে উন্নত চিকিৎসার জন্য বিদেশে পাঠাতে হবে আহতদের। এছাড়া রাষ্ট্র সংস্কারের পাশাপাশি ধীরে ধীরে নির্বাচনের দিকে এগিয়ে যাওয়ার আহ্বান জানান তিনি এবং দেশে দুর্নীতির বিরুদ্ধে কঠোর অভিযান পরিচালনার কথাও বলেন নুরুল হক নূর। রাজনৈতিক দলগুলো তাদের রাজনৈতিক সমীকরণ মিলাতে ব্যস্ত হয়ে গিয়েছে, তারা সুযোগ সুবিধায় ব্যস্ত হয়ে গেছে, নিজেদেরকে অনেকে নিমজ্জিত করছে। যেই কারণেই আজকে এই জুলাইয়ের 8 মাস পার হলো, এখন পর্যন্ত এই নিরীহ ছাত্র জনতার উপরে যে বর্বরতা গুলি চালিয়েছিল, হামলা চালিয়েছিল, তাদের বিচারের অগ্রগতি হয় নাই, তাদেরকে গ্রেপ্তার করা হয় নাই, বরঞ্চ তারা রাজপথে নেমে আমাদের বিরুদ্ধে হুঙ্কার দেয়। কুরআন সুন্নাহ বিরোধী কোনো আইন বাস্তবায়িত হলে অন্তর্বর্তী সরকারকে ক্ষমতায় থাকতে দেওয়া হবে না বলে হুঁশিয়ারি দিয়েছেন হেফাজতে ইসলাম। জুমার নামাজের পর আন্দরকিল্লা শাহী মসজিদের সামনে বিক্ষোভ সমাবেশ থেকে এই হুঁশিয়ারি দেয়। নামাজের পরপরই মসজিদ প্রাঙ্গণে জড়ো হতে থাকে হেফাজত নেতাকর্মীরা। এ সময় নারী সংস্কার কমিশনের কোরআন সুন্নাহ বিরোধী প্রতিবেদন নিয়ে আলোচনা করেন তারা। এই কমিশন বাতিল সহ 4 দফা দাবি জানিয়ে বক্তারা বলেন, কোনো পশ্চিমা দেশ নয় বরং বাংলাদেশের মুসলমানরাই অন্তর্বর্তী সরকারকে ক্ষমতায় বসিয়েছে। আগামী 3 মে সোহরাদ উদ্যানে হেফাজত ইসলামের মহাসমাবেশ সফল করার আহ্বান জানান তারা। আগামী 3রা মের মধ্যে নারী বিষয়ক সংস্কার কমিশনের দেওয়া প্রস্তাব বাতিল করা না হলে নতুন কর্মসূচি ঘোষণার হুঁশিয়ারি দিয়েছেন হেফাজত ইসলামের যুগ্ম মহাসচিব মাওলানা মামুনুল হক। নারায়ণগঞ্জের চাষারায় কেন্দ্রীয় শহীদ মিনারে আয়োজিত এক গণজমায়েতে এ কথা বলেন তিনি। এ সময় কমিশনের সদস্যদের বিরুদ্ধে আইনি ব্যবস্থা নেওয়ার দাবি জানান দলের যুগ্ম মহাসচিব। সংস্কার কমিশন যে প্রস্তাবনা উপস্থাপন করেছে, এটা দেখে আমরা স্বাগত জানাবো তো দূরের কথা, বাংলাদেশের আলেম সমাজ এবং ইসলাম প্রিয় জনতা আমরা স্তম্ভিত হয়ে পড়েছি। আগামী 3 তারিখের পূর্বে বিতর্কিত নারী কমিশনের প্রস্তাবনা প্রত্যাখ্যান করে প্রত্যাহার করে এই কমিশন যদি বাতিল না করা হয়, পরবর্তী উত্থান থেকে পরবর্তী কর্মসূচি ঘোষণা করতে বাধ্য হবে আমাদের। নারী বিষয়ক সংস্কার কমিশনের প্রস্তাবিত প্রতিবেদন বাতিলের দাবি জানিয়েছেন খেলাফত মজলিসও। জুমা বাইতুল মোকাররমের উত্তর গেটে নারী বিষয়ক সংস্কার কমিশন বাতিলের দাবি ও ভারতে মুসলিম নির্যাতনের প্রতিবাদে বিক্ষোভ মিছিল করে খেলাফত মজলিস। এ সময় দলটির আমির মাওলানা আহমদ আলী কাসিমি বলেন, নারী বিষয়ক সংস্কার কমিশনের দাবি ইসলাম বিদ্বেষী, তাই কমিশনের প্রতিবেদনকে প্রত্যাখ্যান করার আহ্বান জানান। এছাড়া ভারতে চলমান মুসলিম নির্যাতন বন্ধের দাবিও জানান তিনি। মুসলিম নির্যাতন বন্ধ না হলে সারা দেশে বিক্ষোভ কর্মসূচির হুঁশিয়ারি দেন নেতাকর্মীরা। পরে একটি বিক্ষোভ মিছিল বাইতুল মোকাররম থেকে শুরু হয়ে পল্টন মোড়ে এসে শেষ হয়। নারী বিষয়ক যে সংস্কার কমিশন, তারা তাদের যে প্রস্তাবগুলো দিয়েছে এইগুলা ইসলামের বিরুদ্ধে, নৈতিকতার বিরুদ্ধে এবং বাংলাদেশের সংবিধানের পরিপন্থী তারা প্রস্তাব করেছে। সুতরাং খেলাফত মজলিসের বক্তব্য, এই বিতর্কিত নারী বিষয়ক এই যে প্রতিবেদন, এইটা পূর্ণটাই বাতিল করতে হবে। আগামী নির্বাচনে জনগণ নির্ভয়ে তার পছন্দের প্রার্থীকে ভোট দিতে পারবে বলে জানিয়েছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য ইকবাল হাসান মাহমুদ টুকু। বলে 5 আগস্টের পর জনগণের আর কোনো ভয় নেই। সিরাজগঞ্জের গাজীপুরে আয়োজিত এক জনসভায় এ কথা বলেন। একই অনুষ্ঠানে দলের চেয়ারপারসনের উপদেষ্টা আব্দুস সালাম জানান, দেশকে রক্ষা ও ষড়যন্ত্র রুখতে চাইলে দ্রুত ভোট দরকার।
জেল দিল, উনি হেঁটে জেলে গেলেন, কিন্তু হুইল চেয়ারে জেল থেকে বেরোলেন। তার মানে বিএনপিকে নিশ্চিহ্ন করার জন্য শেখ হাসিনা 41 সাল পর্যন্ত থাকবে, সুতরাং বিএনপিকে ধ্বংস করে থাকবে। আমরা এই দেশটাকে রক্ষা করতে চাই। এখন আওয়ামী লীগের দোসররা ষড়যন্ত্র করে বেড়াচ্ছে সারা দেশে, কিভাবে আবার ষড়যন্ত্রের মধ্য দিয়ে সেই আধিপত্যবাদকে নিয়ে আসতে পারে। তাই সেই ষড়যন্ত্রকে প্রতিহত করতে হলে জনগণের ম্যান্ডেট দরকার, জনগণের ভোট দরকার, জনগণের নির্বাচিত সরকার দরকার। নতুন রাজনৈতিক দল জনতা পার্টি বাংলাদেশ আত্মপ্রকাশ করেছে। দলটির চেয়ারম্যান চিত্রনায়ক ইলিয়াস কাঞ্চন, মহাসচিব শওকত মাহমুদ। রাজধানীর হোটেল ইন্টারকন্টিনেন্টালে এক অনুষ্ঠানে নতুন রাজনৈতিক দলটির আত্মপ্রকাশ হয়। সকল প্রকার বৈষম্য, ফ্যাসিবাদ, আধিপত্যবাদের বিরুদ্ধে গণতন্ত্রকে এগিয়ে নিতে ইনসাফ ও সার্বভৌমত্ব ও জাতীয়বাদ নিশ্চিতে নতুন এই দল কাজ করবে বলে জানান দলের নেতৃবৃন্দরা। দলটির চেয়ারম্যান ইলিয়াস কাঞ্চন বলেন, 32 বছর ধরে নিরাপদ সড়ক নিয়ে আন্দোলনে সরকারের কোনো সহযোগিতা পাননি তিনি। এজন্য দেশের সকল সততার সাথে কাজ করার অঙ্গীকার করেন তিনি। আমি নিরাপদ সড়ক চায়ের সঙ্গে যুক্ত থেকে যেভাবে সততার সঙ্গে এদেশের মানুষের জন্য কাজ করেছি, ঠিক তেমনিভাবে আমি এই রাজনৈতিক দলের সঙ্গে যুক্ত হয়ে আমি আপনাদের জন্যে, এ দেশের জন্যে সততার সঙ্গে আমি কাজ করতে চাই। সরকারি কর্ম কমিশনের সংস্কার সহ 3 দফার যৌক্তিক দাবি মেনে নেয়ার প্রক্রিয়ায় এগিয়ে নেওয়ার আহ্বান জানিয়েছেন এনসিপির উত্তরাঞ্চলের মুখ্য সংগঠক সার্জিস আলম। সন্ধ্যায় ঢাকা বিশ্ববিদ্যালয়ের রাজু ভাস্কর্যে পিএসসি সংস্করণের দাবিতে অনশনরতদের সঙ্গে পূর্ণ সমর্থন জানিয়ে এমন আহ্বান জানান তিনি। বিসিএসের 46তম প্রিলিমিনারি পরীক্ষার ফলাফল অসঙ্গতিপূর্ণ মন্তব্য করে তিনি আরও বলেন, দ্রুততম সময়ের মধ্যে 46 বিসিএসের অপরাধীদের শাস্তির আওতায় আনতে হবে। এ সময় বিসিএস পরীক্ষার সুপারিশ বন্ধ করার দাবিও জানান সার্জিস আলম। এরপর পিএসসি সংস্করণের 8 দফা দাবিতে ঢাকা বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে বিক্ষোভ মিছিল করেন শিক্ষার্থীরা। এর আগে বৃহস্পতিবার থেকে রাজু ভাস্কর্যের পাদদেশে সরকারি কর্ম কমিশন সংস্কার, 44তম বিসিএসের মৌখিক পরীক্ষা দ্রুত শেষ করা ও 46তম বিসিএসের লিখিত পরীক্ষা পেছানোর দাবিতে আমরণ অনশনে বসেন ঢাকা বিশ্ববিদ্যালয় ও বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয়ের 3 শিক্ষার্থী। সিস্টেমের ভিতরের আবেদ আলী গং নামক কালপ্রিট বলি, ওই চক্র কিংবা যারা এই অবৈধ সুবিধা নিয়েছে তাদের দ্রুততম সময়ের মধ্যে দৃষ্টান্তমূলক শাস্তি নিশ্চিত করতে হবে। পিএসসি সংস্কারের দাবিতে আজকে এখানে অনশন করছে প্রায় 30 ঘন্টা ধরে। আমরা জাতীয় নাগরিক পার্টি এনসিপির পক্ষ থেকে তাদের সাথে পূর্ণ সংহতি জানাচ্ছি। যে সকল কর্মকর্তা বা ঠিকাদারি প্রতিষ্ঠান সঠিকভাবে কাজ করবে না তাদেরকে কালো তালিকাভুক্ত করা হবে বলে জানিয়েছেন ঢাকা উত্তর সিটি কর্পোরেশনের প্রশাসক মোহাম্মদ এজাজ। 42 নং ওয়ার্ডের বেরাইদ ও আশপাশের এলাকায় চলমান উন্নয়ন কাজ পরিদর্শন শেষে এই কথা বলেন তিনি। বলেন, এলাকাবাসী লাভবান না হলে নতুন করে কোনো রাস্তাঘাটের অনুমতি দেওয়া হবে না। এছাড়াও ঠিকাদার কোম্পানি ঠিকভাবে কাজ না করলে ইঞ্জিনিয়ার বা সেই কোম্পানির নিজ খরচে সে কাজ করে দেবে বলেও জানান তিনি। এদিকে আগামী সপ্তাহ থেকে সিটি কর্পোরেশনের ট্যাক্স ফেয়ার শুরু হবে এবং সেখানে নতুন 18টি ওয়ার্ডের শুধুমাত্র হোল্ডিং ট্যাক্স নেওয়া হবে। এছাড়া ঢাকা শহরের সবগুলো হাসপাতালেই ডেডিকেটেড ডেঙ্গু ওয়ার্ড থাকবে বলে জানান প্রশাসক। আমরা বলার পরেও কন্ট্রাক্টরকে সঠিক জায়গায় কিন্তু পাওয়া যায় না কিছু কিছু জায়গায়। তো যাদেরকে ইনফর্ম করার পরও মাঠে যদি আমরা না পাওয়া যায়, আমি সেই যদি না পাই, তাহলে এলাকার লোকজন তারাকে কিভাবে পাবে? তো সুতরাং আমরা তাদেরকে কারণ দর্শনের নোটিশ করবো এবং তারা যদি পারফরমেন্স ঠিক মতো না করে আমরা ব্ল্যাক লিস্টেড করে দেব। রাজধানীর ধানমন্ডি এলাকায় 700-র বেশি কর্মী নিয়ে মশক নিধন ও
পরিচ্ছন্নতা কার্যক্রম পরিচালনা করেছে ঢাকা দক্ষিণ সিটির কর্পোরেশন। ধানমন্ডি লেক ও আশপাশের এলাকায় এই কার্যক্রম চালানো হয়। এ সময় স্থানীয় সরকার মন্ত্রণালয়ের সচিব জানান, দক্ষিণ সিটির 10 জনে নিয়মিত বিশেষ অভিযান চালানো হবে। তবে পরিবেশের ক্ষতি হয় এমন কোনো উদ্যোগ নেওয়া হবে না বলে জানান তিনি। ধানমন্ডি এলাকায় নিষ্কাশন ব্যবস্থা ঢেলে সাজানোর কথাও জানান তিনি। এ সময় দক্ষিণ সিটি প্রশাসক জানান, বর্ষাকে সামনে রেখে এখন থেকে অভিযান পরিচালনা করা হচ্ছে। এবার মশক নিধন অভিযানে দক্ষিণ সিটির ভবনগুলো আওতায় থাকবে। এর আগে ধানমন্ডি লেকের পাশে একটি সচেতনামূলক র্যালিও হয়। নগরের বিভিন্ন জায়গায় বিভিন্ন ফুটপাতে যেভাবে দোকানপাট হচ্ছে, যেটা নগরীর পরিবেশকে নষ্ট করে, আমরা সেটাকে অ্যাড্রেস করার জন্যই কিন্তু আজকে এখানে আমরা আশা করি যে শীঘ্রই আমরা একটা সমন্বিত পরিকল্পনা আপনাদের সামনে তুলে ধরতে পারবো। আমরা আমাদের কার্যক্রমে কোনো রকম শৈথিল্য প্রদর্শন করছি না। এর কারণ হিসেবে আপনারা দেখতে পাচ্ছেন, যেমন আজকের ধানমন্ডিতে আমরা বিশেষ অভিযান করছি। এরকম ঢাকা সিটির আমাদের দক্ষিণ সিটির আওতায় 10টি জোন আছে। 10টি জোনে আমরা 10টা বিশেষ কার্যক্রম নিব এবং আমাদের যে নিয়মিত কার্যক্রম সেটাও অব্যাহত থাকবে। রাজধানীর বনানীর প্রাইম এশিয়া বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী জাহিদুল ইসলাম পারভেজ হত্যা মামলায় গ্রেপ্তার 1 নম্বর আসামি মেহেরাজ ইসলামকে 5 দিনের রিমান্ড দিয়েছেন আদালত। ঢাকা মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মেহের মাহবুবের আদালতে শুনানি শেষে এই আদেশ দেন। মেহেরাজকে সিএমএম আদালতে হাজির করার পরও 10 দিনের রিমান্ড আবেদন করেন তদন্ত কর্মকর্তা। শুনানিতে পুলিশ জানায়, ঘটনার সময় ধারালো অস্ত্র দিয়ে পারভেজকে একের পর এক আঘাতে হত্যা করে মেহেরাজ। গেল বুধবার আইনশৃঙ্খলা বাহিনীর বিশেষ অভিযানে গাইবান্ধা থেকে গ্রেপ্তার করা হয় তাকে। আসামিপক্ষের আইনজীবীরা তার রিমান্ড বাতিল চেয়ে রেলগেটে জিজ্ঞাসাবাদের আবেদন করেন, কিন্তু সেই আবেদন বাতিল করে রিমান্ডের আদেশ দেন বিচারক। এর আগে 21 এপ্রিল এই মামলায় গ্রেপ্তার আল কামাল শেখ, আলভি হোসেন জুনায়েদ ও আল আমিন সানির 7 দিনের রিমান্ড মঞ্জুর করেন আদালত। এদের মধ্যে মাহাথির সহ 2 আসামির আদালতে দায় স্বীকার করে জবানবন্দিও দিয়েছেন। ইতিপূর্বে আরো কয়েকজন আসামি গ্রেপ্তার হয়ে রিমান্ডে আছে। 2 জন আসামি দোষ স্বীকারমূলক জবানবন্দি দিয়ে তারা বলেছে যে এই ঘটনাটা কারা সংগঠিত করেছে। আমার যে আজকে আসামি মিরাজ ইসলাম, সে এই ঘটনার সময় ঘটনাস্থলেও ছিল না। সে ওই অন্যান্য আসামিদের সাথে তার পরিচয় হচ্ছে, সে তাদের বন্ধু। এই হিসাবে অনুমান ভিত্তিক তাকে এই মামলায় জড়ানো হয়েছে। চাকরি দেওয়ার প্রলোভনে আফ্রিকার বিভিন্ন দেশে নেয়ার পর জিম্মি ও নির্যাতন করে মুক্তিপণ আদায়কারী চক্রের মূল হোতাকে গ্রেপ্তার করেছে র্যাব। নগর রানীনগর থেকে চক্রটির মূল হোতা জাকির হোসেনকে গ্রেপ্তারের তথ্য নিশ্চিত করেছে র্যাব 5। শুক্রবার দুপুরে সংবাদ সম্মেলনে র্যাব 5-এর অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মাসুদ পারভেজ জানায়, জাকির হোসেন সামাজিক যোগাযোগ মাধ্যমে বিদেশে উচ্চ বেতনে চাকরির প্রলোভন দিত। এরপর ট্যুরিস্ট ভিসায় আফ্রিকার বিভিন্ন দেশে নিয়ে জিম্মি করে চালানো হতো নির্মম নির্যাতন। এরপর পরিবারের কাছ থেকে মুক্তিপণ আদায় করা হতো। সম্প্রতি ভুক্তভোগী একজন দূতাবাসের সহযোগিতায় দেশে ফিরে কুড়িগ্রামে মামলা করে। এরপর তাকে আইনের আওতায় নিতে মাঠে নামে র্যাব। জাকির বাংলাদেশে অবস্থানের বিষয়টি নিশ্চিত হয় র্যাব। পরে নওগাঁর রানীনগরে অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করা হয়। প্রাথমিক জিজ্ঞাসাবাদে জাকির চক্রের সাথে জড়িত থাকার বিষয়টি স্বীকার করেছে বলেও জানান র্যাব কর্মকর্তা। মানব পাচারকারী চক্রের মূল হোতাকে গ্রেপ্তার করেছি, যিনি ইতালিতে প্রেরণের কথা বলে লিবিয়াতে প্রেরণ করতেন এবং সেখানে জিম্মি করে রেখে অমানবিক নির্যাতন চালাতেন এবং এই নির্যাতনের ভিডিও জিম্মির পরিবারের কাছে প্রেরণ করতেন এবং হুন্ডির মাধ্যমে মুক্তিপণ আদায় করতেন। রাজধানীর হাতের ছিলে হয়ে গেল বিউটিফুল বাংলাদেশ রান 2025 ম্যারাথন প্রতিযোগিতায়। এতে অংশ নেয় 700-র বেশি প্রতিযোগী। এভিয়েশন অ্যান্ড ট্যুরিজম জার্নালিস্ট ফোরাম অব বাংলাদেশের আয়োজনে ভোর 6টা থেকে শুরু হয় এই ম্যারাথন। হাতের ছিলের পুলিশ প্লাজা, রামপুরা, মধুবাগ, তেজগাঁও অংশ হয়ে 7 কিলোমিটার এলাকা ঘুরে অংশগ্রহণকারীরা। বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষের চেয়ারম্যান, বাংলাদেশ ট্যুরিজম বোর্ডের প্রধান নির্বাহী কর্মকর্তা, ঢাকায় নিযুক্ত 10টি দেশের রাষ্ট্রদূত, কূটনীতিক সহ এই ম্যারাথনে অংশ নিয়েছে অনেকেই। আয়োজকরা জানান, দেশের সম্ভাবনাময় পর্যটন খাতকে আন্তর্জাতিক অঙ্গনে তুলে ধরতে এই আয়োজন। যেহেতু এটা প্রথমবার আমি পার্টিসিপেট করলাম, খুবই ভালো লেগেছে। একটা নতুন ধরনের একটা অভিজ্ঞতা ছিল। আমি আর বাবা মা, আমার বোন সবাই অংশগ্রহণ করেছি। আর আমি আমার বাবা দিয়েছি 7 কিলোমিটার, আমার মা দিয়েছে 1.5 কিলোমিটার, মা আর বোন। শরীর এবং মনকে যদি সুস্থ রাখতে হয় তাহলে সকালে
অবশ্যই মানুষকে এক্সারসাইজ এবং যে দৌড় এটা করতে হবে। অনেক মানুষ উৎসাহনে দৌড়েছে, আমার মনে হয় এটা খুব চমৎকার একটা উদ্যোগ। এভিয়েশন সেক্টর এটিজিএপি প্রথমে এটা আয়োজন করেছে এবং সিভিল এভিয়েশনের তরফ থেকে আমরা পার্টিসিপেট করে অত্যন্ত আনন্দিত। আমাদের রানের মাধ্যমে আমরা এই বিউটিফুল বাংলাদেশ এবং বাংলাদেশের পর্যটনকে আমাদের সবার ডোমেস্টিক এবং ইন্টারন্যাশনাল এরিনাতে যাতে আমরা প্রমোট করতে পারি। চট্টগ্রামে প্রথমবারের মতো অনুষ্ঠিত হয়েছে ন্যাশনাল অ্যানাটমি অলিম্পিয়াড। নগরীর ফয়েজ লেকে এই অলিম্পিয়াডে অংশ নেয় 1800 MBBS ও BDS শিক্ষার্থী। এর মধ্যে চূড়ান্ত রাউন্ডের জন্য নির্বাচিত হয় 80 জন। মেডিকেল ভিত্তিক স্বেচ্ছাসেবী সংগঠন হেলথ স্কুল ও এপিক হেলথ কেয়ারের যৌথ উদ্যোগে এই অলিম্পিয়াডে আয়োজন করা হয়, যেখানে দেশের বিভিন্ন জেলার 120টি মেডিকেল ও ডেন্টাল কলেজের প্রায় 1800 MBBS ও BDS শিক্ষার্থী অংশ নেন। আয়োজকরা জানান, বিশ্বজুড়ে মেধার বিকাশ ও সৃজনশীলতা চর্চায় এই প্রতিযোগিতা জনপ্রিয় ও স্বীকৃত মাধ্যম। এতে মেডিকেল শিক্ষার্থীদের সহনশীলতা, যোগাযোগ দক্ষতা, সমস্যা সমাধান করার ক্ষমতা ও নেতৃত্ব চর্চার গুণাবলী বাড়বে। চট্টগ্রামের ঐতিহাসিক লালদিঘি মাঠে অনুষ্ঠিত হয়েছে আব্দুল জব্বারের বলি খেলা। এবারে খেলায় দ্বিতীয়বারের মতো বিজয়ী হন কুমিল্লার বাঘা শরীফ। কুস্তি খেলার 116তম আসর থেকে বিভিন্ন রাউন্ডে অংশ নেয় 80 জন বলি। বিপুল দর্শনার্থীদের ভিড়ে মুখরিত হয়ে ওঠে লালদিঘি প্রাঙ্গণ। দর্শকরা জানান, এমন আয়োজন সরাসরি উপভোগ করতে দেশের বিভিন্ন প্রান্ত থেকে এসেছেন তারা। ফাইনালে মুখোমুখি হন কুমিল্লার রাশেদ বলি ও হোমনার বাঘা শরীফ বলি। দীর্ঘ 57 মিনিটের খেলা শেষে বিজয়ী হন গতবারের চ্যাম্পিয়ন বাঘা শরীফ। আমরা এখানে খুশি আনন্দ দেখার জন্য আসছি। এই খেলা দেখার জন্য আমি শুধু যশোর থেকে আসছি এবং এই ঠেলাঠেলির ভিতরে দেখতেছি। 2005 সাল থেকে আমি খেলতেছি, সবসময় ইনশাল্লাহ জয় হইতেছি। এবারও আশা নিয়ে আসি, ইনশাল্লাহ আমার আশা পূরণ করেছে আল্লাহ। দর্শকরা সুন্দর মতো খেলা দেখেছি। খুলনা প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক মোহাম্মদ মাসুদকে প্রত্যাহার করা হয়েছে। একই সঙ্গে উপাচার্য অধ্যাপক শেখ শরীফুল আলমকেও প্রত্যাহার করে নেওয়া হয়েছে। শুক্রবার রাষ্ট্রপতি ও চ্যান্সেলরদের অনুমোদন ক্রমে এই সিদ্ধান্ত জানানো হয়। উপাচার্যকে দায়িত্ব থেকে সরিয়ে নিজ বিভাগে ন্যস্ত করা হয়েছে। ছাত্র রাজনীতি নিষিদ্ধ করার দাবি দ্বন্দ্বের জেরে 18 ফেব্রুয়ারি কুয়েটে ছাত্রদল যুবদলের সঙ্গে শিক্ষার্থীদের সংঘর্ষ হয়। পরে সিন্ডিকেটের সভায় অনির্দিষ্টকালের জন্য একাডেমিক কার্যক্রম ও আবাসিক হল বন্ধ করে দেওয়া হয়। এর মধ্যে 13 এপ্রিল নিষেধাজ্ঞা উপেক্ষা করে বন্ধ ক্যাম্পাসে প্রবেশ করে শিক্ষার্থীরা। 2 দফায় 18 ও 37 শিক্ষার্থী বহিষ্কারের ঘটনায় আমরণে বসে শিক্ষার্থীরা। এরপর দাবি ওঠে উপাচার্যের পদত্যাগের। নোয়াখালীর ছোট ফেনী নদীর ভাঙন রোধে জরুরি ব্যবস্থা নেওয়ার দাবিতে কাফনের কাপড় পরে মানববন্ধন করেছে এলাকাবাসী। শুক্রবার বিকেলে মুছাপুর ইউনিয়নের জনতা বাজারে এই মানববন্ধন অনুষ্ঠিত হয়। মানববন্ধনে ফসলি জমি ও বস্তি ভিটা হারিয়ে নিঃস্ব হওয়া অনেকেই তাদের অসহায়তার কথা তুলে ধরেন। এ সময় ভাঙন রোধে কার্যকর পদক্ষেপ নেওয়া না হলে আত্মহতির ঘোষণা দেন বক্তারা। বলেন, বিগত সরকারের সময় অবৈধভাবে বালু উত্তোলনের কারণে মুছাপুর রেগুলেটর ভেঙে যায়। এতে নোনা পানি ঢুকে পড়ায় এই অঞ্চলে 30,000 হেক্টর জমির ফসল উৎপাদন ব্যাহত হচ্ছে। নদী ভাঙনে বিলীন হচ্ছে শত শত বাড়ি ঘর ও ফসলি জমি। ক্ষতিরোধে মানববন্ধন থেকে দ্রুত ব্যবস্থা নেওয়ার দাবি জানানো হয়। ভোলায় বিনামূল্যে চোখের চিকিৎসা পাচ্ছেন 10,000 মানুষ। আমার চোখ আমার আলো নামের পাইলট প্রকল্পের মাধ্যমে চরফ্যাশনের প্রত্যন্ত এলাকার প্রায় 10,000 মানুষকে বিনামূল্যে সেবা দেওয়া হচ্ছে। বাংলাদেশ ডিজাস্টার প্রিপারেশন সেন্টার, আদ্দিন হাসপাতাল, ডাটাইয়াকা, ডাক্তার কে জামান, বিএনসিবি চক্ষু হাসপাতালের যৌথ উদ্যোগে এই চিকিৎসা সেবা দেওয়া হচ্ছে। গত 1 জানুয়ারি থেকে ইতিমধ্যে 8,500 মানুষকে বিনামূল্যে এই চিকিৎসা সেবা দেওয়া হয়েছে। শুক্রবার এই উপলক্ষে চরফ্যাশন উপজেলার শশীভূষণ মা ও শিশু কল্যাণ কেন্দ্রে এ উপলক্ষে অংশীজন এক সভা অনুষ্ঠিত হয়। সবাই আমার চোখ আমার আলো পাইলট প্রকল্পের অগ্রগতি, চ্যালেঞ্জ ও ভবিষ্যৎ পরিকল্পনা বিষয়ে তুলে ধরা হয়। এদের প্রধান অতিথির বিষয় হিসেবে উপস্থিত ছিলেন স্বাস্থ্য পরিবার কল্যাণ মন্ত্রণালয়ের সচিব মোহাম্মদ সাইদুর রহমান।
এবার আন্তর্জাতিক প্রসঙ্গ। জম্মু কাশ্মীরে সন্ত্রাসী হামলার ঘটনায় ভারত ও পাকিস্তানকে সর্বোচ্চ সহনশীলতার পরিচয় দেওয়ার আহ্বান জানালেন জাতিসংঘ মহাসচিব অ্যান্টোনিও গুতেরেস। দুই দেশের উত্তেজনা যেন নতুন করে যুদ্ধের রূপ না নেয় তাও নিশ্চিত করার আহ্বান জাতিসংঘ প্রধানের। শুক্রবার এই বিষয়ে বিবৃতি দেন জাতিসংঘ মহাসচিবের মুখপাত্র স্টিফেন দুজাররিচ। নিন্দা জানান পেহেলগামে মঙ্গলবারের হামলায় ২৬ জনকে হত্যার ঘটনার। বলেন অর্থবহ পারস্পরিক সমঝোতার মাধ্যমে শান্তিপূর্ণভাবে সমস্যা সমাধানের উদ্যোগ নেওয়া উচিত ভারত ও পাকিস্তানের। এ বিষয়ে ভারত বা পাকিস্তানের সাথে সরাসরি জাতিসংঘের যোগাযোগ হয়নি বলে উল্লেখ করেন দুজাররিচ। তবে গভীর উদ্বেগের সঙ্গে সংস্থাটি দক্ষিণ এশিয়ার দুই পরাশক্তি দেশের পরিস্থিতি পর্যবেক্ষণ করছে জানিয়ে তিনি বলেন, পরিস্থিতি যেন আরও অবনতির দিকে না যায় সে বিষয়ে প্রতিবেশী দেশ দুটির নজর দেওয়া হচ্ছে। কিয়েভে ভয়াবহ ড্রোন ও মিসাইল হামলার ঘটনায় মস্কোর বিরুদ্ধে বিরল সমালোচনা করলেন মার্কিন প্রেসিডেন্ট। ট্রুথ সোশ্যালে এক পোস্টে ট্রাম্প লিখেন, ড্রোন হামলার ঘটনায় তিনি অসন্তুষ্ট। পুতিনকে থামার পাশাপাশি শান্তি চুক্তিতে সম্মত হওয়ার আহ্বান জানান তিনি। যদিও এর কয়েক ঘন্টা বাদে মার্কিন প্রেসিডেন্ট জানান গোটা ইউক্রেন দখল না করে বড় ধরনের ছাড় দিয়েছে রাশিয়া। যদিও যুদ্ধবিরতির জন্য দুই পক্ষকেই চাপ দেওয়া হচ্ছে বলে দাবি করেন তিনি। এদিকে ন্যাটো মহাসচিবের দাবি, রাশিয়াকে দীর্ঘমেয়াদী হুমকি হিসাবে মানতে সম্মত হয়েছে যুক্তরাষ্ট্র সহ জোটের সকল সদস্য। বুধবার রাতভর হামলার ঘটনায় কিয়েভে নিহত ইউক্রেনীয় সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে 12-তে। এবার খেলার প্রসঙ্গ। ঝুঁকিপূর্ণ ব্যাংকগুলো থেকে প্রায় 240 কোটি টাকা ট্রান্সফার করে তুলনামূলক নিরাপদ ব্যাংকগুলোতে রেখেছে বিসিবি। এখন টেলিভিশনকে নিশ্চিত করেছেন বিসিবির সভাপতি ফারুক আহমেদ। নিরাপত্তার পাশাপাশি সুদের হার বাড়ানোর আর্থিকভাবেও লাভবান হচ্ছে বোর্ড। সম্প্রতি বোর্ডের অনুমোদন ছাড়াই বিসিবির ফিক্সড ডিপোজিটের 120 কোটি টাকা ট্রান্সফারের অভিযোগ ওঠে সভাপতি ফারুক আহমেদের বিরুদ্ধে। তবে অনুসন্ধানে জানা গেছে মূলত ঝুঁকিপূর্ণ লাল তালিকাভুক্ত ব্যাংকগুলো থেকে তুলনামূলক নিরাপদ সবুজ ও হলুদ তালিকায় থাকা ব্যাংকগুলোতে টাকা ট্রান্সফার করেছে বিসিবি। এছাড়া আগের ব্যাংকগুলোতে সুদের হারও কম ছিল। নতুন অ্যাকাউন্টগুলোতে চড়া সুদ পাচ্ছে বিসিবি, ফলে আয় বাড়ছে বোর্ডের। সব মিলিয়ে 13টি ব্যাংকে প্রায় 240 কোটি টাকা ট্রান্সফার করা হয়েছে বলে জানিয়েছেন বোর্ড সভাপতি ফারুক আহমেদ। এতে বিগত কমিটির অনেকে কোটি কোটি টাকার ক্ষতিগ্রস্ত হচ্ছেন বলে জানিয়েছেন তিনি। আমি দিচ্ছি 13টা ব্যাংকে 250 কোটি টাকা, 238 কোটি টাকা। সব রেড ব্যাংক থেকে নিয়ে গ্রিন ব্যাংকে দিছি আর ইয়েলোতে দিছি 8% থেকে 11.5 থেকে 12% দিছি। এখন কারো পার মান্থে 500 কোটি টাকা পুকুরে লস হইতেছে কারো না কারো, ওই ট্যাক্সিস্টের দোষর দিয়ে। এই জন্য ওরা এই জিনিস করতেছে। তৌহিদ হৃদয়ের শাস্তি কমিয়ে আবারও সেটি বহাল করাকে হাস্যকর বলে মন্তব্য করেছেন তামিম ইকবাল। কথা বলেছেন ফিক্সিংয়ের অভিযোগে ওঠা ক্রিকেটারদের সুরক্ষার বিষয়ে। শুক্রবার বিসিবির সভাপতির সঙ্গে ক্রিকেটারদের বৈঠকের পর এসব বলেন তিনি। সুস্থতার পর প্রথমবার গণমাধ্যমের সামনে হাজির হয়ে তামিম জানিয়েছেন তিনি মাস 3 পর ফিরবেন মাঠে। তৌহিদ হৃদয় একটা ম্যাচ সাসপেন্ড ছিল, না খেলে একটা, তারপরে সে 2টা ম্যাচ খেললো। সো বেসিকলি ওর যে পানিশমেন্টটা ছিল সে কিন্তু অলরেডি সার্ভ করে নিয়েছে। এখন 2টা ম্যাচ খেলার পর কালকে শুনলাম যে তাকে আবার সাসপেন্ড করছে। এটা কোন রুলে, কোন দিকে, কিভাবে করছে এটা আমার কাছে জানা নাই। সো এই জিনিস নিয়ে আমরা খুব ওয়ারিড ছিলাম। এটা অ্যাকচুয়ালি ইট ওয়াজ ভেরি ফানি। কোনো প্লেয়ার কোনো রং ডুইংসে থাকে, আমরা সবাই চাই এটার শাস্তি হোক, আমরা এটার সাথে 100%। বাট তার মানে এটা না আর কাউকে এটার কোনো অধিকার নাই আপনি ওই 2টা ছেলেকে নিয়ে যায় মিডিয়ার সামনে তাকে দিয়ে অ্যাক্টিং করাবেন। এটা ওয়ার্ল্ডে কোনো অ্যান্টি কারাপশন বা কোনো জায়গায় এই নিয়ম নাই। আপনি ওই 2টা ছেলেকে বেজ্জত করবেন মিডিয়ার সামনে, সেম জিনিসটা অ্যাক্টিং করায়। সো দিস আর অ্যান ইনসাল্ট টুয়ার্ডস ক্রিকেটার্স। মালয়েশিয়ান ওপেন শ্রাদার চ্যাম্পিয়নশিপে সোনা জিতেছেন সাবিউল ইসলাম। শুক্রবার 50 মিটার ব্যাকস্ট্রোকে সিঙ্গাপুরের ড্যানিয়েল উইলিয়ামস ও মালয়েশিয়ান জেফস ইয়াংকে হারিয়ে প্রথম হয়েছেন বাংলাদেশের এই 17। সোনা জিততে সামিউলের সময় লেগেছে 26.68 সেকেন্ড। এ নিয়ে এক মাসেই বিদেশের মাটিতে 3 পদক জিতেছেন সামিউল। চলতি মাসের প্রথম সপ্তাহে থাই ওপেন শ্রাদার চ্যাম্পিয়নশিপে 100 মিটার ব্যাকস্ট্রোকে ব্রোঞ্জ জিতেন তিনি।
আর 50 মিটার ব্যাকস্ট্রোকে জেতেন রূপা। 24 এপ্রিল কুয়ালালামপুরে শুরু হওয়া এই প্রতিযোগিতা শেষ হবে এপ্রিলে 27 তারিখ, যেখানে স্বাগতিক মালয়েশিয়ার সঙ্গে বাংলাদেশ, ভারত, পাকিস্তান সহ বিশ্বের প্রায় 30টি দেশ থেকে সাঁতারুরা অংশগ্রহণ করেছেন। ভারতে আর দেখা যাবে না পাকিস্তানের জনপ্রিয় ফ্র্যাঞ্চাইজি টুর্নামেন্ট PSL। এতদিন দেশটির অনলাইন প্ল্যাটফর্মগুলোতে টুর্নামেন্টটি দেখা গেলেও এবার তা বন্ধ করার সিদ্ধান্ত নিয়েছে মোদী সরকার। গেল মঙ্গলবার ভারত নিয়ন্ত্রিত জম্মু কাশ্মীরের পহেলগামে বন্দুকধারীদের হামলায় 26 জন পর্যটকের মৃত্যু হলে আবারও বাটা পড়ে পাক ভারত সম্পর্কে। এরপর ভারত সরকার পাকিস্তানের সাথে সব ধরনের সম্পর্ক ছিন্ন করতে নানা পদক্ষেপের ঘোষণা দেন। এরই প্রভাব পড়েছে চলমান PSL-এও। এতদিন ভারতের অনলাইন প্ল্যাটফর্ম ফ্যানকার্ডে এই টুর্নামেন্ট দেখা গেলেও এবার তা বন্ধের ঘোষণা দিয়েছে অনলাইনে প্রতিষ্ঠানটি, যা PSL-এর জন্য বড় ধাক্কা। দর্শক সংখ্যা কমে গেলে আগামী দিনে স্পন্সর সংকট পড়তে পারে পাকিস্তান ক্রিকেট বোর্ড। ইনজুরির কারণে মাদ্রিদ ওপেন থেকে নিজেকে প্রত্যাহার করে নিয়েছেন টেনিস তারকা কার্লোস আলকারাস। তার প্রত্যাশা ফ্রেঞ্চ ওপেনের আগে ফিট হয়ে উঠবেন তিনি। 4 বারের গ্র্যান্ড স্ল্যাম জয়ী এই তারকা জানিয়েছেন, গেল রোববার বার্সেলোনা ওপেনের ফাইনালে দ্বিতীয় সেটের সময় হ্যামস্ট্রিং ও গ্রোইনের ইনজুরিতে পড়েন তিনি। 2-1 সপ্তাহের মধ্যে আবারও অনুশীলনে ফিরবেন তিনি, তবে পুরোপুরি সুস্থ হয়ে কোর্টে ফিরতে সময় লাগবে তার। 6 মে ইতালিয়ান ওপেনের যোগ দিতে রোমে যাবেন আলকারাস, যদিও সেখানে তার খেলার সম্ভাবনা কম। তবে 25 মে থেকে শুরু হতে যাওয়া ফ্রেঞ্চ ওপেনের মাধ্যমে আবারও কোর্টে ফিরতে চান তিনি। এর আগে 2 বার মাদ্রিদ ওপেন জিতেছেন বিশ্বের 3 নম্বর বাছাই আলকারাস। তবে ইনজুরিতে পড়লেও নিজের আত্মবিশ্বাস কিংবা ছন্দ অটুট থাকবে বলে বিশ্বাস 21 বছর বয়সী স্প্যানিশ তারকার। নিলামে বিক্রি হয়েছে বাস্কেটবল তারকা কোবে ব্রায়ান্টের অভিষেক ম্যাচের জার্সি। $7 মিলিয়ন বিক্রি করা হয় জার্সিটি। 1996 সালে লস অ্যাঞ্জেলসের লেকার্সের হয়ে অভিষেক ম্যাচে এই জার্সি পরেই আমেরিকান বাস্কেটবলের সবচেয়ে বড় আসর NBA-তে নাম লেখান কোবে ব্রায়ান্ট, যেটি পৃথিবীর 4র্থ ব্যয়বহুল জার্সি হিসেবে নিলামে বিক্রি করা হয়। যুক্তরাষ্ট্রের লেকার্সের সাথে বাস্কেটবল ক্যারিয়ারে পুরোটা সময় কাটিয়েছেন ব্রায়ান্ট। 5 বার করেছেন NBA চ্যাম্পিয়ন। এছাড়াও দলটি হয়ে 2008 সালে বিশ্বের সবচেয়ে দামি বাস্কেটবল খেলোয়াড়ের মুকুট পরেন তিনি। 2013 সালে এক হেলিকপ্টার দুর্ঘটনায় মেয়ে জিয়ানা সহ মারা যান কোবে ব্রায়ান্ট। শেষ করছি এখন চারদিক। এখন টেলিভিশন ওয়েবসাইটে দেখতে ভিজিট করুন www.ekhon.tv। ফেসবুকে দেখতে ভিজিট করুন facebook.com/tv.ekhon। ইউটিউবে দেখতে ভিজিট করুন youtube.com/c/ekhon tv।